নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে ইতিমধ্যেই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে রাজ্য রাজনীতি তোড়পাড়। আমাদের পাশের রাজ্য বিহারেই কিন্তু ইতিমধ্যেই ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে এবং অসংখ্য ভোটার তারা কিন্তু লিস্ট থেকে বাদ চলে গেছে এই ভোটার ভেরিফিকেশনের ফলে। তো আমাদের রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে এই সামনের আগস্ট মাস থেকে। তো সেই যে ভোটার কার্ড ভেরিফিকেশন আমাদের রাজ্যেও শুরু হবে, এখানেও কিন্তু অসংখ্য ভোটার কার্ড, লক্ষ লক্ষ ভোটার কার্ড তাদের নাম কিন্তু বাদ পড়তে চলেছে। তো আপনার নাম যাতে ভোটার লিস্ট ভেরিফিকেশনের সময় বাদ না পড়ে, আপনারা কি কি কাগজপত্র রেডি করে রাখবেন, কাদেরকে কি কি কাগজপত্র রেডি করে রাখতে হবে জন্ম সাল অনুযায়ী, যে কত সাল থেকে কত সালে জন্ম হলে কি ডকুমেন্টস লাগবে, এছাড়াও কাদের কোনো ডকুমেন্টসই লাগবে না, সমস্ত কিছু সহজভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা আপনাদের মনের যে প্রশ্নগুলো রয়েছে এই কাগজপত্র রিলেটেড সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের ভোটার কার্ডটাকে সুরক্ষিত রাখতে পারবেন, ভোটার লিস্টের নাম আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই ধরনের আপডেটগুলো যদি আপনারা পেতে চান, যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা ভালো তথ্য পেতে পারেন, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন। আর যদি আপনার ভালো না লেগে থাকে ভিডিও, যদি খারাপ লাগে, সাবস্ক্রাইব করার দরকার নেই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো ভোটার কার্ড ভেরিফিকেশনের যে প্রসঙ্গটা একটু আমি সংক্ষেপে বলছি। এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন যখন হবে, আপনারা দুটো পদ্ধতির মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। একটা পদ্ধতি হলো অনলাইনে নিজেরাই আপনারা আবেদন করতে পারবেন ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য, বা কোনো সাইবার ক্যাফে বা দোকানে গিয়েও আপনারা কম্পিউটার সেন্টারে গিয়েও করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার এলাকার যারা বিএলও রয়েছেন, বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, তারা আপনার বাড়িতে আসবে এবং এসে আপনার বাড়িতে তারা ডকুমেন্টস নেবে, হ্যাঁ, আপনার সমস্ত কিছু যাচাই করবে। তারপর তারা তাদের কাছে যে অ্যাপ থাকবে সেই অ্যাপের সমস্ত তথ্য নথিভুক্ত করবে, আপনার কাছে তার একটা ফর্ম দেবে, সেখানে ফর্মে সই করাবে বা সেখানে সমস্ত তথ্য আপনাদের লিখবে, দিয়ে সেই ফর্মটা তারা নিয়ে চলে যাবে। এইভাবেও কিন্তু ভোটার ভেরিফিকেশন করা যাবে, দুটো পদ্ধতিই রয়েছে। তো এই যে ভোটার ভেরিফিকেশন যখন করবেন, আপনাদেরকে কিন্তু শুধু শুধু ভোটার ভেরিফিকেশন করে দেবে না, আপনাদেরকে বেশ কিছু কাগজপত্র লিস্ট দেওয়া হয়েছে। সেই লিস্টের মধ্যে থেকে আপনাদেরকে কাগজ দেখাতে হবে, যারা অনলাইনে করবেন অনলাইনে আপলোড করতে হবে। আর বিএলও যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদেরকে কিন্তু সেই ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে বা ফর্মের সঙ্গে আপনাদেরকে জেরক্স দিতে হবে। তো কি কি কাগজপত্র লাগবে, কত সাল থেকে কত সাল জন্ম হলে কি কি কাগজপত্র লাগবে, সেই ব্যাপারে এবার বিস্তারিত বলছি আপনাদেরকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ভাগ রয়েছে, কতগুলো ক্যাটাগরি ভাগ করে দিয়েছে নির্বাচন কমিশন জন্ম তারিখ অনুযায়ী। সেই ক্যাটাগরিগুলো কি কি না, একটা ক্যাটাগরি হচ্ছে যাদের জন্ম হয়েছে 1/7/1987 সালের আগে, তাদের জন্য একটা ক্যাটাগরি, তাদের জন্য এক রকমের ডকুমেন্টস লাগবে। আবার আরেকটা ক্যাটাগরি ভাগ করেছে যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে, তাদের ক্ষেত্রে এক ধরনের ডকুমেন্টস লাগবে। আর আরেকটা ক্যাটাগরি ভাগ করেছে যাদের জন্ম 2/12/2004 সালের পরে, তাদের ক্ষেত্রে এক রকমের ডকুমেন্টস লাগবে। তার মানে তিনটা এখানে কিন্তু ভাগ করে দিয়েছে জন্ম সাল অনুযায়ী। ঠিক আছে, এই বিষয়টা বোঝাতে পেরেছি। এবার আপনি মনে মনে ভেবে নিন আপনার জন্ম সালটা কোন বা কোন যে ধাপ তার মধ্যে পড়ছে, সেটা আপনি ভেবে নিন। এবার আমি এক এক করে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি আপনার জন্ম সাল যদি 1/7/1987 সালের আগে হয়, আপনার জন্ম সাল যদি 1/7/1987 সালের আগে হয়ে থাকে, আপনাকে কি কাগজ দিতে হবে। এখানে বলা হয়েছে যে এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। বলতে চাওয়া হচ্ছে আপনার মানে যিনি ভোটার কার্ড ভেরিফিকেশন করবেন শুধুমাত্র তারই ডকুমেন্টস লাগবে, জন্মের যে কোনো প্রমাণপত্র, আপনার জন্ম যে হয়েছে যে জায়গাতে, সেই জায়গাটাকে প্রমাণ করবে, ওই জায়গায় যে আপনার জন্ম হয়েছে তার প্রমাণ হিসাবে, বা আপনার যে কোন তারিখে জন্ম হয়েছে সেটা প্রমাণ করবে, সেই ধরনের ডকুমেন্টস দিতে বলেছে। সেই ডকুমেন্টসের লিস্টও রয়েছে, সেই ডকুমেন্টসের লিস্ট থেকে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে।
নিচে কিন্তু মোট 12টা ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। সেই 12টা ডকুমেন্টস কি কি আমি একটু পরে আপনাদেরকে বলে দেবো। তো মনে রাখুন আমি কি কথাটা বললাম, যে 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে কাদেরকে না, 1/7/1987 সালের আগে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস। তবে বলে রাখি এই যে যাদের জন্ম 1/7/1987 সালের আগে হয়েছে তাদেরকে কোনো ডকুমেন্টসই দিতে হবে না যদি যদি তার নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে তাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। ভালোভাবে বুঝবেন, যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে হয় এবং আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। আর যদি না আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে অথচ আপনার জন্ম হয়েছে 1/7/1987 সালের আগে, তাহলে আপনাকে 12টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দিতে হবে। ঠিক আছে, যদি আমরা 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে কোনো ডকুমেন্টস দিতে হবে না। বুঝতে পারলাম? তো 2002 সালের ভোটার লিস্ট ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত করে দিয়েছে নির্বাচন কমিশন। আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তবে বেশ কিছু বুথের বেশ কিছু বিধানসভার লিস্ট এখনো প্রকাশিত হয়নি। তারা দুশ্চিন্তা করবেন না, অপেক্ষা করুন, সময় পরে আপডেট হবে। পরবর্তী সময়ে চেষ্টা করবেন আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যারা এখনো 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করেননি, আপনার নাম সেখানে রয়েছে কিনা কিভাবে দেখবেন, আপনার বুথের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি ভোটার লিস্ট ডাউনলোড করার। সেখানে আপনারা ক্লিক করে খুব সহজে ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন আপনার বুথের। ঠিক আছে, বিষয়টা বোঝাতে পেরেছি। এবার আমরা দ্বিতীয় ধাপে আসছি। দ্বিতীয় ধাপটা কাদের বলা হয়েছে না, যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে। তাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে না, তাদেরকে বলছে এনি ডকুমেন্ট ফর সেল ফর দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, মানে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা প্রমাণ করে বা কত তারিখে জন্ম হয়েছে সেটা প্রমাণ করে এই ধরনের নিচে যে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। মানে এদের ক্ষেত্রে বলা আছে যে 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। এর সাথে একটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ এদের সঙ্গে আরেকটি ডকুমেন্টস দিতে বলা হচ্ছে, যে ওরা তো নিজের ডকুমেন্টস দিতে বলছেই 12টির মধ্যে যে কোনো একটা, এর সাথে সাথে বলা হচ্ছে বাবা অথবা মায়ের। ঠিক আছে, বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে। আবার ওই যে বাবা বা মায়ের আপনি ডকুমেন্টস দিবেন, সেই ডকুমেন্টসও হতে হবে নিচের যে 12টি ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে সেই 12টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। ঠিক আছে, আমি আরও সহজভাবে বোঝাচ্ছি। যাদের জন্ম 1/7/1987 সালের থেকে 2/12/2004 সালের মধ্যে, তাদেরকে দিতে হবে নিজের ডকুমেন্টস নিজে। ঠিক আছে, ধরুন আমি যদি আমারটাতে বলি, আমার ডকুমেন্টস দিতে হবে, তার সাথে আমার বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে। আমার কি ডকুমেন্টস দিতে হবে না, আমার নিচে 12টি ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, সেই 12টির মধ্যে যে কোনো একটি দিতে হবে। আর বাবা অথবা মায়ের কি ডকুমেন্টস দিতে হবে না, যে 12টি লিস্ট দেওয়া রয়েছে ডকুমেন্টসের তার মধ্যে যে কোনো একটি দিতে হবে। আমি আবারও বলছি, নিচে 12টি যে কি কি ডকুমেন্টস দেওয়া রয়েছে আমি একটু পরে আমি আলোচনা করব, অবশ্যই দেখতে থাকুন যে 12টি ডকুমেন্টস কি কি বলা রয়েছে। আর আরেকটা বিষয়, আপনার বাবা মায়ের ডকুমেন্টস আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে ওই 12টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টসও পাচ্ছেন না, সেক্ষেত্রে যদি আপনার বাবা বা মায়ের কোনো একজনের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সেই 2002 সালের ভোটার লিস্টে যেখানে আপনার বাবার নামটা রয়েছে সেই পেজটা আপনি কিন্তু দিতে পারেন। ঠিক আছে, যেখানেই 2002 সালের আপনি কাগজপত্র দিবেন, 2002 সালের ভোটার লিস্ট যখনই আপনারা সাবমিট করবেন, কি ডকুমেন্টস দিবেন না, যেখানে দেখবেন আপনার বাবার নামটা রয়েছে ভোটার লিস্টে 2002 সালের, সেই পেজটা আপনি জেরক্স করে দেবেন এবং অবশ্যই সেখানে একটা মার্ক করে দেবেন, কলমে ঠিক চিহ্ন দিয়ে দেবেন যে এটা আপনার বাবা, বা সিরিয়াল নাম্বারটার পাশে এরকম একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন। তো সেই যে ডকুমেন্টস সেটাও আপনি দিতে পারেন। তো যখনই আপনি 2002 সালের আপনি যখনই ওই যে লিস্টটা আপনি দেবেন, আপনার বাবা বা মা সেখানে রয়েছে আপনি উল্লেখ করবেন, তো তখনই কিন্তু ওইটা দিয়ে দিলে আর বাবা মায়ের কিন্তু ওই 12টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই আপনাদেরকে দিতে হবে না। ঠিক আছে, ডকুমেন্টসের বদলে 2002 সালের ভোটার লিস্ট। বুঝতে পেরেছি? এবার দেখুন, যাদের জন্ম 2/12/2004 সালের পরে, যাদের জন্ম 2/12/2004 সালের পরে, তাদেরকে কি কি ডকুমেন্টস দিতে বলা হয়েছে না, তাদেরকে এখানে বলা হয়েছে যে
তার নিজের ডকুমেন্টস তো দিতেই হবে, মানে যিনি ভোটার ভেরিফিকেশন করছেন তার নিজের ডকুমেন্টস দিতেই হবে, মানে তার যে 12টি ডকুমেন্টসের কথা বলা রয়েছে সেই 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতেই হবে। এছাড়াও তার বাবারও ডকুমেন্টস দিতে হবে 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি, এবং মায়েরও ডকুমেন্টস দিতে হবে যে কোনো একটি 12টি ডকুমেন্টসের মধ্যে। এখানে কিন্তু আবার বলেছে যে বাবা এবং মা দুজনেরই লাগবে, ঠিক আছে। আমরা এর আগের যেটা আলোচনা করলাম সেক্ষেত্রে বলা হয়েছিল বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের, কিন্তু যাদের জন্ম এখানে বলা হচ্ছে যে 2/12/2004 সালের পরে তাদের ক্ষেত্রে নিজেরও লাগবে, বাবারও লাগবে, মায়েরও লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু তিনজনেরই কিন্তু লাগবে। এছাড়াও আরেকটা জিনিস বলা হয়েছে যে ইফ এনি পেরেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড এ কপি অফ হিজ বা হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইয়োর বার্থ। এখানে বলতে চাওয়া হচ্ছে আপনার বাবা বা মায়ের মধ্যে কেউ যদি ভারতের বাইরের কোনো দেশের হয়ে থাকেন, বাবা বা মায়ের মধ্যে কেউ একজন, তাহলে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার যে বৈধ পাসপোর্ট বা ভিসা সেটা কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট হিসাবে দিতে হবে, ঠিক আছে। আর যদি আপনার বাবা মা দুজনেই ভারতীয় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে ওই পাসপোর্ট বা ভিসা দিতে হবে না, ঠিক আছে। তার মানে এক্ষেত্রে কি কি লাগছে, আপনারও লাগছে, বাবারও লাগছে, মায়েরও লাগছে। এবার দেখুন আপনাদেরকে যেটা মূল বিষয়, এই যে এতক্ষণ ধরে 12টি ডকুমেন্টসের কথা আপনাদেরকে আমরা বললাম, এই 12টি ডকুমেন্টস কি কি সেটা এবার আলোচনা করব। আর আরেকটা বিষয়, এই যে এখানেও আপনার মায়ের ডকুমেন্টস দিতে বলেছে, যে যাদের জন্ম 2/12/2004 সালের পরে, এখানে আপনার মায়ের ডকুমেন্টস দিতে বলেছে, বাবার ডকুমেন্টস দিতে বলেছে। তো বাবা মায়ের যদি নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু ওই যে যেখানে আপনার নামটা রয়েছে, বাবা মায়ের যে লিস্টে যেখানে নামটা রয়েছে সেই পেজটা আপনি জেরক্স করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর 12টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই দিতে হবে না, ঠিক আছে। 12টি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে না যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে বাবা মায়ের। তবে আপনার ডকুমেন্টস দিতে হবে, কিন্তু মনে রাখবেন যেহেতু আপনার বাবা মায়ের ডকুমেন্টস দিতে হচ্ছে না, কিন্তু আপনাকে দিতে হবে। আপনার আর কিন্তু 2002 সালে তো ভোটার লিস্টে আপনার নাম ছিল না, আপনাকে ডকুমেন্টস দিতে হবে। আপনার বাবা মায়ের ছিল, বাবা মাকে দিতে হচ্ছে না, বাবা মায়ের শুধু সেই যেখানে নামটা ছিল সেই জায়গাটার পেজটা জেরক্স করে দিলেই হবে, ঠিক আছে। এই বিষয়গুলো বোঝাতে পেরেছি, জন্ম তারিখ অনুযায়ী কি কি ডকুমেন্টস লাগবে। এবার দেখুন এতক্ষণ ধরে যে বলছিলাম 12টি ডকুমেন্টস লাগবে, 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা লাগবে, সেই 12টি ডকুমেন্টস কি কি, এখানে কোন ডকুমেন্টসগুলো সহজেই আপনি পাবেন সেইগুলো এবার আলোচনা করছি। দেখুন, তো এখানে 12টি ডকুমেন্টসের মধ্যে প্রথমেই বলা হচ্ছে এনি আইডেন্টিটি কার্ড, ঠিক আছে, যে কোনো ধরনের পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয় পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এছাড়াও পিএসইউ, অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত বা কোনো সংস্থার দ্বারা পরিচালিত আপনাদের কাছে যদি কোনো চাকরি করছেন আপনি, তার কোনো পেনশন কার্ড যদি থেকে থাকে, বা আপনি কোনো কাজ করছেন তার কোনো পরিচয়পত্র যদি থেকে থাকে, আপনি কোথাও কোম্পানিতে চাকরি করছেন, ওনাদের সরকার অধীনস্থ কোম্পানিতে বা সরকারের কোনো পদে আপনি কাজ করছেন, তার কোনো যদি কার্ড আপনার থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন। তারপরে বলা হচ্ছে যে 1/7/1987 সালের আগে এরকম কোনো পরিচয়পত্র যদি আপনার থেকে থাকে, কি কি পরিচয়পত্র না, এখানে বলা হচ্ছে কোনো আপনার ব্যাংকের পাসবই বা ব্যাংকের কোনো কাগজ রয়েছে, পোস্ট অফিসের কোনো কাগজ রয়েছে, এলআইসির কোনো কাগজ রয়েছে, এই ধরনের যদি কোনো কাগজ আপনার থেকে থাকে সেটাও কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজে লাগাতে পারেন। তারপর 3 নম্বরে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, মানে জন্ম শংসাপত্র, জন্মের প্রমাণপত্র যদি আপনার থেকে থাকে সেই জন্মের প্রমাণপত্রও কিন্তু আপনি ডকুমেন্ট হিসাবে দিতে পারেন ভোটার ভেরিফিকেশনের সময়। জন্মের প্রমাণপত্র মানে বার্থ সার্টিফিকেট, যেটা আগে হাতে লেখা বার্থ সার্টিফিকেট ছিল সেটা দিলেও হবে, বর্তমানে ডিজিটাল সার্টিফিকেট হয়েছে সেটা দিলেও কিন্তু হবে। তারপরে বলা হচ্ছে পাসপোর্ট, তো পাসপোর্ট তো সকলের নেই, যদি পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টের কপিও আপনি জেরক্স হিসাবে দিতে পারেন। তারপর বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন স্ল্যাশ এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু বাই রেকগনাইজড বোর্ডস বা ইউনিভার্সিটি, বলছে কোনো বোর্ড আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল যে মাধ্যমিকের যে বোর্ড রয়েছে বা উচ্চ মাধ্যমিকের যে বোর্ড রয়েছে,
বা ইউনিভার্সিটি, বিভিন্ন বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, বারওয়ান ইউনিভার্সিটি রয়েছে, কল্যাণী ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, এই ধরনের বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে। তাদের আন্ডারে কোনো আপনি কোর্স করেছেন, সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, তার আপনার কোনো ধরনের সার্টিফিকেট রয়েছে, সেটা হতে পারে আপনার অ্যাডমিট কার্ড হতে পারে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হতে পারে, পাস সার্টিফিকেট হতে পারে, বা মার্কশিট হতে পারে। হ্যাঁ, এই ধরনের যদি কোনো সার্টিফিকেট আপনার থেকে থাকে, আপনারও দিতে পারেন, আপনার বাবা মা মায়ের থেকে থাকলে সেটারও আপনি দিতে পারেন। তারপরে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, অর্থাৎ রাজ্য সরকারের থেকে আপনার যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, সেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনি ডকুমেন্ট হিসাবে দিতে পারেন। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অবশ্যই কিন্তু এখানে হয়তো বিডিওর যে ইনকাম সার্টিফিকেট, বিডিওর যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সেটা হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এসডিওর যে আপনার সার্টিফিকেট রয়েছে, স্থায়ী বাসিন্দা রেসিডেন্টাল সার্টিফিকেট, সেটা দেওয়ার। তো এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট আবেদন করার প্রসেসটা কিন্তু কীরকম রয়েছে না, প্রথমে আপনাকে পঞ্চায়েতে আবেদন করতে হবে রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য। পঞ্চায়েতে অ্যাপ্রুভেল দিলে পঞ্চায়েতের দেওয়া সার্টিফিকেট দিয়ে বিডিওর কাছে আবেদন করতে হবে। তো বিডিও যখন অ্যাপ্রুভেল দেবে, বিডিও যে আপনাকে সার্টিফিকেটটা দিল সেটা নিয়ে এবার এসডিওর কাছে আবেদন করতে হবে। এসডিও তারপর আপনাকে সার্টিফিকেট ইস্যু করে দিলে সেটা কিন্তু আপনি এই যে ভোটার ভেরিফিকেশনের সময় ব্যবহার করতে পারেন। সেটা আপনারও আপনি ব্যবহার করতে পারেন, আপনার থাকলে, আপনার বাবা মা মায়ের থাকলে সেটাও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে বলা হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, এর মানে হচ্ছে বন বিভাগের যে পাট্টা, দেখবেন বনের কাছাকাছি যে সকল মানুষদের বসবাস, তারা দেখবেন বনের অনেক জমি চাষ করে, বনের বন জঙ্গল দেখাশোনা করে, বা বন দপ্তরের তরফ থেকে তাদেরকে পাট্টা দেওয়া হয়ে থাকে। তো এই ধরনের কোনো যদি ডকুমেন্ট আপনাদের কাছে থেকে থাকে সেটাও আপনি ভোটার ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন। তারপরে বলা হচ্ছে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার বা আপনার পরিবারের আর যদি থেকে থাকে সেটাও আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন। তারপরে বলা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। তো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন একটা ভারত সরকারের একটা সিটিজেনশিপ কার্ড হয়ে থাকে। তো এটা যদি আপনার থেকে থাকে সেটাও আপনি ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন। তারপর বলা হচ্ছে ফ্যামিলি রেজিস্টার, তারপর স্ল্যাশ দিয়ে বলা হচ্ছে প্রিপেয়ারেড বাই স্টেট বা লোকাল অথরিটিস, মানে ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট যদি থেকে থাকে, যেটা রাজ্য বা কেন্দ্র সরকার তৈরি করে দেয়, তো সেই যে সার্টিফিকেট সেটা যদি থেকে থাকে সেটাও আপনি কিন্তু এখানে দিতে পারেন। তারপর 11 নম্বরে বলা হচ্ছে যে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। তো এখানে এই যে 11টি ডকুমেন্টস যেটা 11 নম্বরে বলা হচ্ছে, তো এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে আপনার কোনো জমি বা হাউস যেটা গভর্নমেন্ট দ্বারা অ্যালটমেন্ট হয়েছে, মানে সরকার আপনাদেরকে দিয়েছে, এই ধরনের কোনো যদি আপনার জমি থেকে থাকে বা যদি কোনো আপনার বাড়ি থেকে থাকে সেগুলোও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই ভোটার ভেরিফিকেশনের জন্য। আরেকটা বিষয়, এই জমির যদি আপনার দলিলও থেকে থাকে, জমির যদি আপনার দলিল থেকে থাকে, আপনার দাদুর দলিল বা আপনার বাবা মায়ের দলিল যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনি ভেরিফিকেশনের জন্য ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয়, ভোটার ভেরিফিকেশনে এই যে ডকুমেন্টগুলো আপনাদেরকে বললাম, এই ডকুমেন্টগুলো ক্ষেত্রে যদি আপনি এই ডকুমেন্টগুলো জোগাড় করতে না পারেন, সমস্যা মানে টেনশন নেওয়ার কিছু দরকার নেই, কারণ এই ডকুমেন্টগুলো অনেকেরই হয়তো নেই, বিশেষ করে জন্ম প্রমাণপত্র নেই, বা বলতে পারেন আপনাদের এমনি কোনো ডকুমেন্টস নেই সেরকম, বিশেষ করে প্রত্যন্ত বা দরিদ্র যে সকল এলাকার মানুষ তাদের কাছে এই ধরনের কিন্তু কোনো ডকুমেন্ট নেই। তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই একবার চেক করে দেখে নেবেন যে আপনাদের নাম ভোটার লিস্টে 2002 সালে ছিল কিনা। যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনাকে কোনো ধরনের ডকুমেন্ট দিতে হবে না। আরও একবার বলে দিচ্ছি, যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে আপনাদেরকে শুধুমাত্র 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যেখানে আপনার নামটা রয়েছে, যেই পেজে আপনার নামটা রয়েছে, সেই পেজটা আপনি জেরক্স করে যেখানটায় আপনার নামটা রয়েছে সেটা কলম দিয়ে মার্ক করে সেটা আপনি ডকুমেন্ট হিসেবে দেবেন। তাছাড়া আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। কেবলমাত্র ডকুমেন্টস কাদেরকে দিতে হবে না, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না তাদেরকেই কিন্তু ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে।
তো এই যে ডকুমেন্টগুলো আপনাদেরকে বললাম, এর মধ্যে সহজ ডকুমেন্ট যেগুলো আপনারা পারবেন জোগাড় করতে, সেটা আমি বলছি। যাদের কাছে কোনো ডকুমেন্টসই নেই তাদের ক্ষেত্রে আমি বলছি, আপনারা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করুন। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সেটা কিন্তু সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনি স্কুল সার্টিফিকেট, ধরুন কারো কাছে মাধ্যমিকেরও সার্টিফিকেট নেই, উচ্চ মাধ্যমিকেরও নেই, তারা আপনারা যদি স্কুলে অন্তত যদি এইটেও পড়েছেন বা 5ও আপনি পড়েছেন, হ্যাঁ, যে স্কুলে পড়েছেন সেখান থেকে যদি আপনি সেই স্কুল থেকে একটা যদি আপনি তাদের প্যাডে লিখিয়ে নিয়ে আসতে পারেন যে আপনি যে পড়েছেন তার একটা সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বলে, স্কুল লিভিং সার্টিফিকেট, সেটাও যদি আপনি পারেন সেটাও আপনি চেষ্টা করে দেখতে পারেন। এটাও কিন্তু সহজে পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আবার অনেকে বললেন যে খাস জমি আপনাদের রয়েছে, সরকার যদি আমাদেরকে খাস জমি দিয়ে থাকে, মানে খাস জমি যদি আমাদের কোনো কাগজ থেকে থাকে, তো সেই খাস জমিটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ডকুমেন্ট হিসেবে, জমির কাগজ হিসাবে, সেটা দেখেও আপনি ভেরিফিকেশন করতে পারেন। তো এই ডকুমেন্টগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমিও যেটুকু বুঝতে পারছি, যারা প্রকৃত মানে বৈধভাবে ভারতের নাগরিক, তাদের ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। তবে যারা অনেক ক্ষেত্রে বাইরের দেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো ডকুমেন্ট কালেকশন করতে একটু সমস্যা হতে পারে। আর এটা করার মূল উদ্দেশ্যই ওটাই যে যারা বাইরের দেশ থেকে এসেছে তারা যাতে ভোটার লিস্টে তাদের নাম যাতে না থাকে, বা যারা মারা গেছে তাদের নাম যাতে ভোটার লিস্টে না থাকে। তো এই কারণেই কিন্তু এই জিনিসটি করা হচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা এই বিষয়টা সমর্থন করছেন কিনা, এই ভোটার ভেরিফিকেশন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের পশ্চিমবঙ্গে যখনই আগস্টে যদি শুরু হয়, যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি কি নিয়ম চালু করে, আমাদের পশ্চিমবঙ্গে কি প্রসেসে করবে, সে যখনই নোটিফিকেশন জারি করবে আমরা সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।